আপনি কি জানেন এই এক নারী সিনেমা বা সিরিজের মতো জীবনের গল্প লিখেছেন, কিন্তু বাস্তবে ১৭০০ বছরের মুঘল ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে ক্ষমতাশালী নারী। এমনকি নিজের নামে সিক্কা তৈরি হয়েছিল, নিজস্ব ফরমান জারি করতেন এবং কঠিন রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করতেন। কি বিশ্বাস করছেন? চলুন ফিরে যাই সপ্তদশ শতাব্দীর ভারতে। তখন মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ, সম্পদ, ক্ষমতা আর বৈভবে যা ছিল বিশ্বের বিস্ময়। আর এই বিশাল সাম্রাজ্যের ঠিক কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন নারী। ইনি হলেন সম্রাজ্ঞী নূরজাহান। নামের অর্থ জগতের আলো, আর তিনি সত্যিই ছিলেন সেই বিশাল সাম্রাজ্যের আলো, সবচেয়ে প্রভাবশালী নারী। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে একজন সাধারণ নারী, যার শরীরের রাজরক্ত বইছিল না, তিনি এত বড় একটা সাম্রাজ্যের শাসক হয়ে উঠলেন? তার ক্ষমতার ব্যাপ্তিটা ঠিক কতটা ছিল সেটা বুঝতে হলে চলুন একটু তুলনা করা যাক। সেই একই সময়ে ইংল্যান্ড শাসন করছিলেন রানী প্রথম এলিজাবেথ, কিন্তু নূরজাহানের শাসনাধীন বিশাল আর বৈচিত্র্যময় উপমহাদেশের কাছে এলিজাবেথের ইংল্যান্ড ছিল অনেকটাই ছোট। তাহলে আসুন জেনে নেওয়া যাক তার সেই অবিশ্বাস্য উত্থানের গল্পটা। কিভাবে তিনি হারেমের চার দেওয়াল ছাড়িয়ে সোজা সিংহাসনে গিয়ে বসলেন। তবে প্রথমে কিন্তু তার নাম নূরজাহান ছিল না। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল মেহের-উন-নিসা। পরে সম্রাট জাহাঙ্গীরের সাথে বিয়ের পরেই তিনি নূরজাহান উপাধি পান, যার মানে জগতের আলো, আর ইতিহাসও কিন্তু তাকে এই নামেই চেনে। সময়টা তখন ১৫৭৭ সাল। একটা কাফেলা নিজেদের সব হারিয়ে তপ্ত বাতাস আর ধুলোর মাঝে হাঁটছে। কাফেলার মাঝখানে এক দম্পতি, ক্লান্ত, ভাঙা আর অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলতে চলতে ৩১শে মে সেই যাত্রাপথেই জন্ম নিল একটি মেয়ে, কন্দাহার, বর্তমান আফগানিস্তানে। তার নাম রাখা হল মেহের-উন-নিসা, অর্থাৎ নারীদের মাঝে সূর্যের আলো। তার পরিবার পার্সিয়ান বংশীয় আর খুবই শিক্ষিত ছিল। তার বাবা মির্জা ঘিয়াস বেগ ছিলেন একজন ক্ষমতাশালী রাজকর্মচারী এবং পরে মোঘল দরবারে উঁচু পদে অধিষ্ঠিত হন। এই প্রেক্ষাপটে মেহের-উন-নিসা মোঘল রাজনীতি এবং রাজকীয় পরিবেশ সম্পর্কে ছোট থেকেই অনেক কিছু জানতেন। ১৭ বছর বয়সে মেহের-উন-নিসাকে বিয়ে দেওয়া হয় শের আফগান খানের সঙ্গে, যিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন জাহাঙ্গীরের শাসনকালে। শের আফগান তখনকার সময় বাংলার বর্ধমান জেলার গভর্নর ছিলেন। এই বিবাহ থেকে তার একটি মেয়ে জন্মায়, নাম ছিল লাডলি বেগম। কিন্তু কিছু রাজনৈতিক জটিলতার কারণে শের আফগান খুন হন এবং নূরজাহান বিধবা হয়ে যান। এরপর তাকে মুঘল হেরেমে অর্থাৎ সম্রাজ্ঞী রুমালায় নিয়ে আসা হয়, যেখানে তিনি আবার নতুনভাবে নিজের অবস্থান প্রমাণ করতে শুরু করেন। তার সাহস কেমন ছিল তার একটা দারুণ উদাহরণ আছে। একটা কিংবদন্তি প্রচলিত আছে যে একবার এক মানুষখেকো বাঘ একটা গ্রামের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। তখন নূরজাহান নিজে হাতির পিঠে চড়ে, বন্দুক হাতে, একেবারে অব্যর্থ নিশানায় এক গুলিতে বাঘটাকে মেরে ফেলেন। ভাবুন একবার, এই কাজটা শুধু তার সাহসের পরিচয় দেয় না, এটা তার অসাধারণ দক্ষতা আর জনসম্মুখে দাঁড়ানোর ক্ষমতারও প্রমাণ। সেই সময় একজন নারীর জন্য এটা ছিল প্রায় অকল্পনীয় একটা ব্যাপার। নূরজাহানের এই ক্ষমতার পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল সম্রাট জাহাঙ্গীরের সাথে তার সম্পর্ক। চলুন এবার এই ক্ষমতার অংশীদারিত্বের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। জাহাঙ্গীর ছিলেন চতুর্থ মোঘল সম্রাট। ১৬০৫ থেকে ১৬২৭ পর্যন্ত রাজত্ব করেন। ১৬১১ সালে নূরজাহান মোঘল সম্রাট জাহাঙ্গীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একদিকে সম্রাট জাহাঙ্গীর, অন্যদিকে সম্রাজ্ঞী নূরজাহান। এই দুই শাসকের জুটেই যেন মুঘল সাম্রাজ্যের ইতিহাসকে একটা নতুন মোড় দিয়েছিল। একজন ছিলেন শিল্পরসিক সম্রাট, আর অন্যজন ছিলেন তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন এক সম্রাজ্ঞী। সম্রাট জাহাঙ্গীর ছিলেন আসলে একজন শিল্পী মনের মানুষ। শিল্প, গান বাজনা, স্থাপত্য এসবের সমজদার ছিলেন তিনি। শোনা যায় আম, ফুল, জেড পাথরের মদের পেয়ালা এসব খুব ভালোবাসতেন। তার দরবারও ছিল একেবারে থিয়েটারের মতো জমকালো। কিন্তু এর একটা অন্ধকার দিকও ছিল। তিনি মদ আর আফিমের ওপর মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছিলেন। আর জাহাঙ্গীরের এই শিল্প সংস্কৃতির প্রতি ঝোঁক আর তার ব্যক্তিগত আসক্তি, এই দুটো মিলিয়ে সাম্রাজ্যের প্রতিদিনকার প্রশাসন একটা বিশাল ফাঁক তৈরি হয়ে যায়।
মানে দেশ চালানোর চেয়ে তিনি অন্য কিছু নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। আর ঠিক এই শূন্যস্থানটাই পূরণ করার জন্য যেন তৈরি ছিলেন নূরজাহান। তার ছিল সেই রাজনৈতিক বুদ্ধি, আর ছিল অদম্য ইচ্ছেশক্তি। তাহলে ক্ষমতা তো তার হাতে এলো, কিন্তু তিনি সেই ক্ষমতাকে কিভাবে কাজে লাগিয়েছিলেন? চলুন এবার সেটাই দেখা যাক, যা তাকে শুধু একজন সম্রাজ্ঞী নয়, তার থেকেও বড় কিছু করে তুলেছিল। এটা পরিষ্কার করে বলা দরকার, তার ক্ষমতাটা শুধু আড়াল থেকে সুতো নাড়ানো ছিল না, এটা ছিল আসল ক্ষমতা, সার্বভৌমত্ব, আর তিনি সেটা সাহসের সাথে ব্যবহারও করতেন। এর প্রমাণগুলো কিন্তু একেবারে স্পষ্ট। যেমন ধরুন, তিনি নিজের নামে রাজকীয় ফরমান বা নির্দেশ জারি করতেন, যেটা শুধু একজন শাসকই করতে পারে। তিনি নিজের রাজ দরবারে বসতেন, যেখানে রাজ্যের বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতো। ভাবা যায়, তিনি নিজের নামে মুদ্রাও চালু করেছিলেন, এমনকি যুদ্ধের কৌশল কি হবে সেই নির্দেশনাও দিতেন। এগুলো তো একজন সত্যিকারের শাসকেরই কাজ। এমনকি নূরজাহান চাইতেন তার পরিবার রাজনীতিতে শক্ত অবস্থানে থাকুক, তাই তিনি তার ভাই আসাফ খান ও অন্যান্য আত্মীয়দের গুরুত্বপূর্ণ পদে বসান। তিনি তার মেয়ের জামাই শাহরিয়ার মির্জাকে পরবর্তী সম্রাট বানানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত শাহজাহান ক্ষমতায় আসেন। ১৬২৭ সালে জাহাঙ্গীরের মৃত্যু হয়। এরপর তৎকালীন রাজনীতি মসৃণ ছিল না। নূরজাহান রাজনীতিতে প্রবল ভূমিকা রাখার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত শাহজাহান ক্ষমতায় উঠে তাকে দরবারের বাইরে ঠেলে দেয়, যদিও তিনি সামান্য প্রভাব বজায় রাখেন। নূরজাহান আরও কিছু বছর রাজনীতির ছায়া অংশে ছিলেন এবং পরে তিনি ১৬৪৫ সালে ৬৮ বছর বয়সে লাহোরে মৃত্যুবরণ করেন। নূরজাহানকে লাহোরে নির্বাসিত করা হয়, যেখানে মৃত্যুর পূর্বে তিনি নিজের সমাধি নির্মাণ করেছিলেন। শাহজাহান মুঘল সিংহাসনে আরোহণ করার পর তাকে বছরে ২ লক্ষ রুপিয়ার ভাতা প্রদান করা হয়। সমাধিটি নির্মাণে ৪ বছর সময় লেগেছিল এবং এর খরচ হয়েছিল ৩ লক্ষ রুপিয়া। মৃত্যুর পর তাকে সেখানেই সমাহিত করা হয়। সমাধিটি লাহোর নদীবেষ্টিত শাহদারা বাগে রবি নদীর ওপারে অবস্থিত। সেখানে আজও তার সমাধি দেখা যায়। একটু ভাবুন, মুঘলরা প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে এই উপমহাদেশ শাসন করেছে, আর এত দীর্ঘ একটা সময়ে নূরজাহানই ছিলেন একমাত্র নারী যিনি কার্যত শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এই একটাই তথ্য তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখার জন্য যথেষ্ট। কিন্তু এত শত বছর পরেও আমরা কেন নূরজাহানকে নিয়ে কথা বলছি? চলুন দেখি আজকের দিনে তার রেখে যাওয়া উত্তরাধিকারকে কিভাবে দেখা হচ্ছে। আসলে আজকের দিনে দাঁড়িয়ে যখন নারী নেতৃত্বের কথা এত জোরালোভাবে বলা হচ্ছে, তখন নূরজাহানের গল্পটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। তার জীবনটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা চরম পুরুষতান্ত্রিক সমাজেও একজন নারী কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। পুরো জীবনটাকে যদি এক ঝলকে দেখি, ১৫৭৭ সালে জন্ম নিলেন মেহের ও নিসা নামে। ১৬১১ সালে বিয়ে করলেন সম্রাট জাহাঙ্গীরকে, আর ১৬২০-এর দশকে তিনি পৌঁছে গেলেন ক্ষমতার একেবারে শীর্ষে। ১৬৪৫ সালে তার মৃত্যু হয় ঠিকই, কিন্তু তার কীর্তি আজও রয়ে গেছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, নূরজাহানের এই গল্পটা কি শুধুই ইতিহাসের একটা ব্যতিক্রম, নাকি এটা আমাদের মনে করিয়ে দেয় যে নারীরা সবসময় ক্ষমতাশালী ছিল, শুধু সঠিক সুযোগ আর সময়ের অপেক্ষায় থাকে?